আসসালামু আলাইকুম। এনশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গলে পড়তে গিয়ে তোমরা দুইটা নামের সাথে পরিচিত হও। একটা হইল ভারতের ম্যাকিয়াভেলি, আর একটা হইল ভারতের নেপোলিয়ন। আমরা বাঙালিরা সব সময় অন্যের সাথে নিজেদেরকে তুলনা দিতে পছন্দ করি। যেমন এটা আমাদের ফ্যামিলি থেকে দেখে আসি যে বাবা মা কি করে, আরে ওর ছেলে এটা করতেছে, তুই কেন করতে পারতেছিস না? আর কাজিনদের সাথে তো তুলনার অভাব নাই। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো ব্যাপারটা হইলো যে কাজিনদের মধ্যে তোমাকে ভাই সর্বশ্রেষ্ঠ হইতে হবে, যাতে তোমাকে নিয়ে অন্যরা তুলনা দেয়, এখানে তুমি তোমার পজিটিভে থাকতে পারো। ওকে, তো আমরা এই দুইটা নামের সাথে পরিচিত, ভারতের ম্যাকিয়াভেলি, ভারতের নেপোলিয়ন। তো ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয় এটা কিন্তু তোমরা সকলেই জানো। কাকে বলা হয়? এটা বলা হয় চাণক্যকে। চাণক্য, বা আমরা তাকে কি বলতে পারি? কৌটিল্য। কৌটিল্য আমরা তাকে বলতে পারি। বুঝতে পারছো ব্যাপারটা? চাণক্য বা কৌটিল্য। আর ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত। তো এমনি এমনি তো কাউকে নেপোলিয়ন বলা হবে না, ম্যাকিয়াভেলি বলা হবে না, তাদের তো কিছু অবদান থাকবে, তাই না? ওকে, আমরা আগে দেখি চলো ম্যাকিয়াভেলিকে। নিকোলা ম্যাকিয়াভেলি। ইনিকে নিকোলা ম্যাকিয়াভেলি হইল দ্য ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ম্যাকিয়াভেলি। আর রাষ্ট্রবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলির বিখ্যাত যে গ্রন্থটা ছিল তার নাম কি ছিল? দ্য প্রিন্স। আর এই দ্য প্রিন্স গ্রন্থেই কিন্তু ম্যাকিয়াভেলি সর্বপ্রথম জাতি রাষ্ট্র সম্পর্কে বলেছিল। তুমি যদি মেজল পিরিয়ড যেটা রয়েছে এখানে যদি দেখো, এখানে আমরা দেখবো সাম্রাজ্য। সাম্রাজ্য যেমন রোমান এম্পায়ার যেটা ছিল আর কি, ইউরোপকে কেন্দ্র করে। এখানে কিন্তু আমরা দ্য ফ্রেঞ্চ, দ্য ইংলিশ, এরকম করে কিন্তু জাতি রাষ্ট্র কিন্তু আমরা দেখি না। এরকম করে কিন্তু আমরা জাতি রাষ্ট্র দেখি না। জাতি রাষ্ট্রের কনসেপ্টটা তিনি নিয়ে এসেছেন। এবং এই নিকোলা ম্যাকিয়াভেলিকে বলা হয় রেনেসার বরপুত্র। রেনেসার বরপুত্র বলা হয়। রেনেসার বরপুত্র কাকে বলা হচ্ছে? নিকোলা ম্যাকিয়াভেলিকে। কেন বলা হচ্ছে? তিনি তার গ্রন্থ, আর রেনেসা যে যাত্রাটা যেটা শুরু হয়েছিল, রেনেসা যেটাকে পুনর্জাগরণ বা পুনর্জন্ম বলা হয়, রিবার্থ বলা হয়, এই যাত্রাটা শুরু হয়েছিল কোথায়? ইতালির ফ্লোরেন্স শহরে। আর ইতালিতেই জন্মকার, ইতালিতেই জন্ম হইল নিকোলা ম্যাকিয়াভেলি। নিকোলা ম্যাকিয়াভেলি। তাহলে আমরা একটা দিক দেখতে পারতেছি যে নিকোলা ম্যাকিয়াভেলি রাষ্ট্র তথা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। ভূমিকা পালন করতেছে, না হলে তাকে তো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হইতো না। ওকে, তো এখন আমরা আসবো চাণক্য। চাণক্য কে ছিল? চাণক্য ছিল চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা আমরা বলতে পারি, যার অন্যতম গ্রন্থের নাম, চাণক্যের অন্যতম গ্রন্থের নাম কি? অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র। এখানে অর্থ দেখে সকলেই মনে করে হয়তোবা গ্রন্থটা অর্থনীতি বিষয়ক। বিষয়টা কিন্তু এরকম না। এই গ্রন্থটা হইল রাষ্ট্র বিষয়ক। রাষ্ট্র বা সমাজ। রাষ্ট্র বা সমাজ। সমাজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি চাণক্য বা কৌটিল্য তার যে গ্রন্থটা রয়েছে, এই গ্রন্থে তিনি রাষ্ট্র সমাজ নিয়ে অনেক অনেক বেশি আলোচনা করেছে। সেই কোন সময়ে? সেই একেবারে এনশিয়েন্ট হিস্ট্রিতে সেগুলো আলোচনা করেছে। ঠিক এই কারণেই তার সাথে মিল রেখে আমরা তাকে কি বলতেছি? ম্যাকিয়াভেলি। যে ভারতের ম্যাকিয়াভেলি, তার যে অবদান, ম্যাকিয়াভেলির যে অবদান, আমরা কিছুটা মিল রেখে তাকে বলতেছি সেই হইল আমাদের ভারতের ম্যাকিয়াভেলি। ভারতের রাষ্ট্র সমাজে যা অবদান পালন করেছে সেই জন্য তাকে আমরা ম্যাকিয়াভেলির সাথে তুলনা করতেছি। তারপরে আসবো আমরা সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে, সমুদ্রগুপ্ত হইল গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। সর্বশ্রেষ্ঠ শাসক, যিনি সমতট ব্যতীত, সমতট মানে কুমিল্লা, নোয়াখালী, ত্রিপুরা, এই যে অঞ্চলটা আছে, এই সমতট ব্যতীত সমগ্র বাংলা সে জয় করেছিল। সমগ্র বাংলা সে জয় করেছিল। এবং তার সাহিত্যের দিকেও টান ছিল। সাহিত্যের দিকেও টান ছিল। তিনি পুঁথি বা কবিতাও রচনা করেছিল, আমরা ইতিহাস থেকে জানতে পারি। অপরদিকে নেপোলিয়নকে, নেপোলিয়নকে বলা হচ্ছে ফরাসি বিপ্লবের সন্তান বা ফরাসি বিপ্লবের শিশু বলা হয় তাকে। ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। তোমরা অনেকেই মনে করো নেপোলিয়নের হয়তো বা বয়স কম, সেই জন্য তাকে সন্তান বা শিশু বলা হচ্ছে। বাস্তবে আদৌ কিন্তু এটা সঠিক না। নেপোলিয়ন নিজেই নিজেকে ফরাসি বিপ্লবের সন্তান বা শিশু বলেছে, এবং নিজেই নিজেকে ফরাসি বিপ্লবের ধ্বংসকারকও বলেছে। কারণ ফরাসি বিপ্লবের যে মূল মন্ত্রগুলো ছিল সেগুলো পরবর্তীতে তিনি পালন করতে পারে নাই। তিনিও কিছুটা স্বৈর শাসকের দিকেই চলে যায়।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আরো ডিটেলস অনেক কিছু আছে, এগুলো ক্লাসে আলোচনা করা হবে, যাই হোক। ওকে, তো নেপোলিয়ন যে সময় ক্ষমতায় ছিল সেই সময় ইউরোপের বাজারটা দখল করে রাখতো কারা? ইউরোপের বাজারটা দখল করে রাখতো হলো ব্রিটিশরা। আর তিনি চাচ্ছিল যে না, ব্রিটিশদের আধিপত্য এখানে কমাতে হবে, যার কারণে সবসময় তাদের সাথে একটা যুদ্ধে লিপ্ত হয়ে থাকতো, মানে উচ্চাকাঙ্ক্ষা যেটা, এই উচ্চাকাঙ্ক্ষা। আবার নেপোলিয়নের বিখ্যাত উক্তি কি? যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। তাহলে শিক্ষার ক্ষেত্রেও তার সাথে আমরা মিল পাচ্ছি, তার যে আগ্রাসন আমরা বলতে পারি বা অভিযান বলতে পারি, এই দিকেও মিল পাচ্ছি। ঠিক একই রকম ভাবে সমুদ্রগুপ্ত এরকম ছিল, সমুদ্রগুপ্ত কিন্তু অনেক অভিযান করছে আর কি, পুরো বাংলাদেশে জয় করে ফেলছিল। আশা করি বিষয়টা বুঝতে পারছো। সমতট মানে কুমিল্লা, নোয়াখালী, ত্রিপুরা যে অঞ্চলটা ছিল, এইগুলো ব্যতীত। তো এই সামগ্রিক ভাবে সামরিক দিক, তারপর শিক্ষাগত দিক, এই কনসেপ্ট গুলোকে মিল রেখে তাকে অ্যাকচুয়ালি ভারতের নেপোলিয়ন বলা হয়, ভারতের নেপোলিয়ন বলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর ভারতের ম্যাকিয়াভেলি বলা হচ্ছে প্রধান কারণটা এখানে রাষ্ট্র বা সমাজ সম্পর্কে আলোচনার কারণে, এই কনসেপ্টটা মনে রাখবা। আর এখানে মনে রাখবা সামরিক ও শিক্ষা। পরীক্ষায় তো এগুলো আসবে না যে কেন বলা হয়, বাট তোমার জানতে হবে। আজকের পরে থেকে আমি মনে করি তুমি এই দুইটা বিষয়ের মধ্যে কখনোই আর প্যাঁচ লাগাবা না, এবং তুমি সারা জীবন এটা মনে রাখতে পারবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, তো তোমরা যারা জিএসটি প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমাদের জিএসটি রিভিশন ব্যাচ রয়েছে, এক্সাম ব্যাচ রয়েছে, ডেসক্রিপশন বক্সে ডিটেইলস সবকিছু দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাইরেক্ট ভর্তি হয়ে যেতে পারো। এবং জিএসটির জন্য আমাদের দুইটা বই রয়েছে, জিকে আলটিমেট সাজেশন, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস, বইগুলো তোমরা ফলো করতে পারো, ইনশাআল্লাহ বেস্ট কিছু হবে। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদের করবা, আমরা তোমাকে সলভ করে দেব। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।